দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কি দারুণ ব্যাটিং করলো বাংলাদেশ, তাই না? আপনাদের কি মনে পড়ে লাস্ট কবে দেখেছিলাম বাংলাদেশকে এমন সুন্দর ব্যাটিং করতে? আমার সচরাচর মনে পড়ে না যে লাস্ট 4-5 বছরের মধ্যে দেখেছি যে বাংলাদেশের একটা 200 রানের পার্টনারশিপ কত দিন পর, কত বছর পর যে দেখলাম ভাই। তো একটা কথা আছে যে আসলে দের সে আয়া দস্তুর আয়া না, কিরকম যেন একটা কথা আছে। দেরিতে হলেও ভালো। আসলে 2025-2027 টেস্ট চ্যাম্পিয়নশিপের যে খেলাটা হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যেকার, বাংলাদেশ টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল। যখন টস জিতে বাংলাদেশ ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল, নেয়ার পর 45 রানের মাথায়, মানে 45 রানের মাথায় যখন বাংলাদেশের তিনটা উইকেট পড়ে যায়, আমার কাছে কেন যেন মনে হইতেছিল যে এই যে বাংলাদেশ ব্যাটিং পিচকে বোলিং পিচ বানায় ফেলছে। আবার যখন শ্রীলঙ্কা ব্যাটিং করবে তখন অবশ্যই শ্রীলঙ্কা আবার সেটাকে ব্যাটিং পিচে পরিণত করবে, এরকম হয়েছে বিষয়টা। কারণ দেখেন, প্রথম দিকে খেলাটা যেরকম হচ্ছিল আমার কাছে ওরকমটা মনে হচ্ছিল না যে বল ওরকম টার্ন করছিল বা সুইং হচ্ছিল। বুঝলাম না, এনামুল হক বিজয় অনেকদিন পর দলে সুযোগ পেয়েছেন, এনামুল হক বিজয়কে চান্স দেওয়ার পক্ষে নিয়ে অনেক ভিডিও মেক করেছি। বাট আসলে একজন প্লেয়ার যখন হঠাৎ করে অনেকদিন পরে একটা ফরম্যাটে খেলতে আসে, তাকে আসলে সময় দেওয়া উচিত। আমি এনামুল হক বিজয়কে নিয়ে কোনো কথা বলবো না। তারপরও তার ওই আউটটা বাংলাদেশ দলের উপর অনেক বেশি চাপ ক্রিয়েট করেছিল, তার কথা বাদে দিলাম। সাদমান ইসলাম কাকে, নতুন একজন বোলার, ডানহাতি অফ স্পিন বল করতেছে শ্রীলঙ্কার, খোঁচা মেরে আউট হয়ে গেল। সেম ক্যাটাগরিতে আপনার মুমিনুল ইসলাম আউট হয়েছে। তো আমি ভাই এই আউট তিনটা হয়েছে আমি মিস্টেক ধরে নিচ্ছি, আমি তাদেরকে নিয়ে কথা বলবো না। কথা বলতে চাই নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম। ওয়াও, হোয়াট এন, মানে ব্যাটিং পারফরমেন্স ভাই, কি দারুণ ব্যাটিং দুইজনের। এই নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দুইজনেই কিন্তু ভাই সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না। সমালোচনা মানে এত বেশি সমালোচনা তাদেরকে করা হয়েছে। লর্ড শান্ত আবার লর্ড হয়ে ফিরে আসছে, মুশফিকুর রহিমের এখন অবসর গ্রহণ করা উচিত, আমরাই বলেছি। বাট লাস্ট 20 ম্যাচে নাজমুল হাসান শান্তর কয়টা হাফ সেঞ্চুরি ছিল, কয়টা সেঞ্চুরি ছিল, আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় না একটা দুইটার বেশি ছিল। বাট সেই নাজমুল হাসান শান্ত শ্রীলঙ্কার এগেনস্টে আজকে 136 রানে একটা অনবদ্য নক খেললেন ভাই, অপরাজিত। মুশফিকুর রহিম সেম ওয়েতে 105 রান নট আউট। মানে দেখেন, বাংলাদেশ কিন্তু দিন শেষে 293 রান করে 3 উইকেট লস্ট হয়েছে। বাট 45 রানে যেখানে 3 উইকেট পড়ে গেছিল, সেখানে আরো 248 রান যোগ করছে এই পার্টনারশিপ। ভাই কি অসাধারণ ব্যাটিং হইলে এটা করা পসিবল। আপনি শ্রীলঙ্কার মাটিতে খেলছেন, গলে খেলা হচ্ছে, কি দারুণ ব্যাটিং, তাই না? চিন্তাই করা যায় কি দারুণ ব্যাটিং। এরকম একটা ব্যাটিং আমরা লাস্ট কবে দেখেছিলাম? নাজমুল হাসান শান্ত কি সুন্দর সুন্দর স্ট্রোক খেলেছেন। মুশফিকুর রহিম, যার এভারেজ নাকি এই 2025 সালে যে কয়টা টেস্ট খেলেছে বাংলাদেশ, বিলো 15 ভাই, 15-র নিচে এভারেজ আপনার এই মুশফিকুর রহিমের। বাট গুড নিউজ হচ্ছে এটাই যে শ্রীলঙ্কার এগেনস্টে আমাদের মিস্টার ডিপেন্ডেবল, মিস্টার 15, মিস্টার মুশফিকুর রহিম কিন্তু সবসময় ভালো এখনো পর্যন্ত। যত প্লেয়াররা খেলেছেন শ্রীলঙ্কার এগেনস্টে আর যারা সর্বোচ্চ রান করেছেন শ্রীলঙ্কার এগেনস্টে, তার মধ্যে কিন্তু তালিকাতে ষষ্ঠ নাম্বার অবস্থান করতেছেন মিস্টার 15। আর নাজমুল হাসান শান্তর কথা কি বলবো, ক্যারিয়ারের ষষ্ঠতম সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং তার মধ্যে দিস ইজ দ্য সেকেন্ড এগেনস্ট শ্রীলঙ্কা। তো বোঝাই যাচ্ছে যে আসলে শ্রীলঙ্কাকে নাজমুল হাসান শান্ত আর মুশফিকুর রহিম বেশ ভালো প্রতিপক্ষ মনে করে, মানে তাদের এগেনস্টে খেলতে হয়তো অনেক বেশি কমফোর্টেবল মনে করে। বাট যাই হয়েছে নাই হয়েছে ভাই, এত ভালো একটা পজিশনে বাংলাদেশ এখন আছে। বাস একটা জিনিস চিন্তা করতেছি যে আগামীকালকে এই প্ল্যাটফর্মটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। অনেক কষ্ট করে আসছে এই পর্যন্ত, অনেক কষ্ট করে আসছে। বাট 293 ফর 3 এই স্কোরটাকে যদি বাংলাদেশ 450 এরকম একটা স্কোরে নিয়ে যেতে না পারে, আমার কাছে মনে হয় যে দিন শেষে এটা একটা ব্যর্থতা হয়ে দাঁড়াবে। আমার কাছে মনে হয় যদি সেটা বাংলাদেশ করতে না পারে, তাহলে একটা হারের সম্ভাবনার মুখোমুখি হয়ে যায় বাংলাদেশ। কারণ আমরা জানি যে, বুঝতে পারতেছি যে গলের এই পিচটাতে বোলারদের জন্য আসলে তেমন কিছু নাই। মোস্ট প্রবাবলি 2 দিন 3 দিন ব্যাটিং এর জন্য বেশ ভালো থাকে। আর যখন টার্ন করা শুরু করে স্পিনারদের বল 4.5 ডিগ্রি পর্যন্ত টার্ন করে, লাস্ট কিছু ম্যাচগুলোতে এরকমই দেখা গেছে। তো আজকে কোইন্সিডেন্টলি 3.1 ডিগ্রির বেশি কিন্তু এখনো পর্যন্ত বলগুলো টার্ন করে নাই। তবে সময় যত গড়াবে, আই থিঙ্ক স্পিনার উইল গেট হিউজ প্রিভিলেজেস ফ্রম দিস টাইপ অফ পিচ। আমার কাছে এটা মনে হয়। তো সেই দিকটা মাথায় রেখে বাংলাদেশের যারা ব্যাটার আছেন, যেহেতু আগে তারা ব্যাটিং করতেছে, যত ভাই ক্যারি অন করা সম্ভব, যতটা সময় পার করা সম্ভব, সেই সময়টাকে পার করতে হবে। অপরদিকে যেমন মেহেদী হাসান মিরাজ কিন্তু নাই, মেহেদী হাসান মিরাজ
মোস্ট প্রবাবলি ফিভারের কারণে আপনার আজকে আনফিট ছিল বলে নিতে হয় না, তার এগেনস্টে তার পরিবর্তে নাইম ইসলামকে খেলানো হয়েছে। মেহেদী হাসান মিরাজ খেললে একটা ভালো একটা প্লাস পয়েন্ট হইতো, বাংলাদেশে একটা ব্যাটিং বোলিং ডাবল একটা দারুণ একটা অলরাউন্ডার পেয়ে যেত। কারণ মেহেদী হাসান মিরাজের যে ফর্ম আমরা দেখেছি জিম্বাবুয়ের এগেনস্টে 100 উইথ 5 উইকেট, এক কথায় অসাধারণ ছিল। তো যাই হোক, মেহেদী হাসান মিরাজ যেহেতু নাই, তো সেই হিসাবে কথা বলে লাভ নেই। বাট বাংলাদেশ ইজ ইন এ ভেরি গুড পজিশন রাইট নাও ইন দিস টেস্ট ম্যাচ। কালকের ফার্স্ট সেশন ব্যাটিংটা দেখলেই বোঝা যাবে যে বাংলাদেশ আসলে কতদূর কি করতে পারে। ভুলে গেলে চলবে না দর্শক, এখনো লিটন কুমার দাস, জাকের আলীর মতো ব্যাটাররা কিন্তু ডাগ আউটে বসে আছেন। কিন্তু আমি তাদের কথা বলতে চাই না, আমি বলতে চাই মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত যেই স্কোরটা করেছে সেটাকে ভাই যত দূর বাড়ানো যায় বাড়াক, যত দূর বাড়ানো যায় বাড়াক। দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশের আহ মানে কি বলবো, বাংলাদেশের ফলাফল কি হইতে পারে এই টেস্টটাতে? সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।